গপ্প জাংশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। নিহার রঞ্জন গুপ্ত একজন ভারতীয় চর্মরোগ বিশেষজ্ঞ এবং জনপ্রিয় বাঙালি ঔপন্যাসিক ছিলেন। ছেলেবেলায় নিহার রঞ্জন গুপ্ত সব সময় লেখক হওয়ার স্বপ্ন দেখতেন। তিনি একবার শান্তিনিকেতনে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের আশীর্বাদ এবং অটোগ্রাফ নেন। 18 বছর বয়সে তিনি তার প্রথম উপন্যাস রাজকুমার রচনা করেন। ইংল্যান্ডে থাকার সময় তিনি গোয়েন্দা গল্পের প্রতি গভীর আগ্রহ গড়ে তোলেন এবং অ্যাগাথা ক্রিস্টির সাথে দেখাও করেন। ভারতে ফিরে আসার পর তিনি তার প্রথম গোয়েন্দা উপন্যাস কালো ভ্রমর লিখেছিলেন, যার মধ্যে দিয়ে তিনি বাংলার এক অন্যতম বিখ্যাত গোয়েন্দা চরিত্র কিরিটি রায়ের সৃষ্টি করেছিলেন। সেই কিরিটি সিরিজেরই একটি বাছাইকৃত গল্প দিয়ে শুরু করছি আজকের আমাদের উপস্থাপনা। নিহার রঞ্জন গুপ্ত রচিত রক্তমুখী নীলা। না, ঘুম আজ আর আসবে না। হাত বাড়িয়ে বেড সুইচটা টিপে শিওরের কাছে ত্রিপয় রক্ষিত টেবিল ল্যাম্পটা জ্বেলে দিলাম। মৃদু নীলাভ আলোয় ঘরটা স্বপ্নাতুর হয়ে উঠল মুহূর্তে, যেন নিস্তব্ধ নিঃসঙ্গ রাত্রি। কার্তিকের শেষ। ইতিমধ্যেই কলকাতা শহরে বেশ ঠান্ডা পড়ে গেছে। পায়ের দিকে খোলা জানালাটা দিয়ে ঝিরঝির করে রাতের হাওয়া এসে ঢুকছে। রাতের অন্ধকারে নিঃশব্দে হিম ঝরছে তারই আভাস মধ্যরাতে ঠান্ডা হাওয়ায়। অন্ধকারে আকাশের কোলে শূন্যে স্থির হয়ে আছে ইতস্তত কয়েকটি আকাশ প্রদীপের আলো। দূরে, আরো দূরে বিক্ষিপ্ত তারকার দল নৈশরাত্রির শিয়রে জাগে। কেউ আছেন? এই যে কেউ আছেন, ভিতরে আসতে পারি? এত রাত্রে আবার কে ঘরের মধ্যে আসতে চায়? রক্তলোভী কোন নিশাচর নয় তো? রক্তলোভে এসে হাজির হয়েছে। কে কে? দরজাটি একটিবার খুলুন না। কে আছেন? দরজাটা একটু খুলুন। কে? চিনতে পারবেন না, আমি আপনার পরিচিত তো নই। দয়া করে একবার যদি দরজাটা খোলেন। দরজা খুলতেই যেন এক ঝলক ঝোড়ো হাওয়ার মতোই আমাকে এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে আগন্তুক আমার শয়ন ঘরে এসে প্রবেশ করলেন। চমকে সরে দাঁড়িয়ে আগন্তুকের দিকে দৃষ্টিপাত করলাম। আগন্তুক ততক্ষণে অনাহুতই ঘরে একটি সোফা অধিকার করে বসে পড়েছেন। তার মাথায় একটা ফেল্টের ক্যাপ, পরিধানে মফ কলার একটা দামি স্যুট, মুখখানে নিখুঁতভাবে কামানো, চোখে কালো কাচের সেলুলয়েডের ফ্রেমে আটা চশমা। কে আপনি? ভয় পাবেন না, ভয় পাবেন না, বসুন। আমি চোর, ডাকাত বা খুনি নই। কি চান? আপনিই তো সুব্রত রায়, মানে কিরিটি রায়ের সহকারী বন্ধু। হ্যাঁ, কিন্তু আপনি? না 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 না, ব্যস্ত হবেন না, বলছি বলছি বলছি। আমারও একটা পরিচয় আছে বই কি। এক গ্লাস ঠান্ডা জল খাওয়াতে পারেন? মানে অনেকটা পথ তাড়াতাড়ি এসে বড্ড পিপাসা পেয়েছে। ভোলা? ভোলা? ভোলা আপনার চাকর বুঝি? বোধ হয় সে বাড়িতে নেই। বাড়িতে ঢুকবার সময় দেখলাম সদর দরজাটা শুধু ভেজানো রয়েছে। প্রথমে কড়া নাড়লাম, কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। আর সাড়া শব্দ না পেয়ে দরজায় ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। সামনেই সিঁড়ি দেখে সোজা উপরে উঠে এসেছি। ওদিককার জানলা দিয়ে আলো জ্বলতে দেখে বুঝেছিলাম এ ঘরে কেউ নিশ্চয়ই আছেন, তবে জেগে আছেন সেটা ভাবিনি। বলছি বড্ড পিপাসা পেয়েছে, যদি আমাকে এক গ্লাস জল। এই নিন। হ্যাঁ দিন। ধন্যবাদ। হ্যাঁ, এত রাতে হঠাৎ এমনি করে বলা নেই কওয়া নেই আমাকে ঘরে ঢুকতে দেখে খুব আশ্চর্য হয়ে গেছেন নিশ্চয়ই সুব্রতবাবু। অবশ্য তা হওয়ারই তো কথা। সুব্রত, আপনি হয়তো আমার পরিচয় পাওয়ার জন্য উৎসুক হয়ে উঠেছেন। হ্যাঁ, কিন্তু আমার নাম শৈলেশ্বর সেন। হ্যাঁ,
কোনো একটা বিশেষ কারণে নিজেকে অত্যন্ত বিপন্ন বোধ করে এত রাত্রে আমাকে আপনার কাছে গোপনে রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে আসতে এক প্রকার বাধ্য হতে হয়েছে। দাঁড়ান, এক মিনিট, দরজাটা বন্ধ থাক। আসবার সময় নিচের সদর দরজাটা খিল তুলে বন্ধ করে দিয়ে এসেছি। বাড়িতে আর কেউ নেই বুঝি? সনত রাজু ওরা দুজনে মাকে নিয়ে কিরিটের সঙ্গে শিলং গেছে বেড়াতে। এখানে আমি একাই, এই ভোলা চাকর আর রাম ঠাকুর সম্বল। দারোয়ানটি পর্যন্ত ভাগলো বা। তাহলে বাড়ি দেখছি খালি। তা যা বলে না। শুনুন সুব্রত বাবু, আমি কেন এত রাতে আপনাকে বিরক্ত করতে এসেছি সেটা তাহলে খুলেই বলি। এই যে দেখুন, হ্যাঁ, এই যে দেখছেন আমার ডান হাতের অনামিকায় একটি সোনার আংটি। আমি চেয়ে দেখলাম ভদ্রলোকের ডান হাতের অনামিকা একটি সাপ আংটি। আংটির সাপের মাথায় মোটরের আকৃতির একখানি নীলা পাথর বসানো। আচ্ছা, আংটির পাথরটা বুঝি নীলা? হ্যাঁ, রক্তমুখী নীলা ছিল। ছিল মানে? এখনো তো মনে হচ্ছে নীলাই। না না সুব্রত বাবু, এটা নীলা নয়, এটা শুধুমাত্র একটা কাঁচ। নীল রঙের কাঁচ? তবে কি ওটা সত্যি নীলা নয়? না সুব্রত বাবু। বলতে বলতে সহসা ভদ্রলোক ঝুঁকে পড়ে তার দুহাত দিয়ে আমার ডান হাতটা চেপে ধরলেন। সুব্রত বাবু, আপনাকে এত রাতে অন্যায়ভাবে বিরক্ত করতে আসার কারণ আমার আংটির রক্তমুখী নীলাটি হারিয়ে গিয়েছে। তাই যেমন করে যে উপায় হোক আপনাকে নীলাটি আমায় উদ্ধার করে দিতেই হবে। হ্যাঁ, ব্যস্ত হবেন না সুব্রতবাবু, লক্ষ লক্ষ টাকা লোহার কারবার আমার। ব্যাংকেও আমার বহু টাকা সঞ্চিত আছে। নীলাটির বিনিময়ে আমি সব দিতে রাজি আছি, সব। আপনি আমার নীলাটি শুধু যে করে হোক উদ্ধার করে দিন। আমি আপনার কৃতদাস হয়ে থাকবো, কথা দিলাম। ব্যস্ত হবেন না সুরেশ্বর বাবু, ব্যস্ত হবেন না। আমার কথা বিশ্বাস করুন, নীলা যদি কেউ সত্যি চুরি করে থাকে, আমার যথাসাধ্য চেষ্টা করবো সেটা উদ্ধার করে দিতে। আর আমার বন্ধু কিরিটিকে তো জানেন, আমি যদি না পারি তাকে আমি তার করে দেব। সে এলে আপনার নীলা ফিরে পাবেনি। আমাকে আমাকে বাঁচালেন সুব্রত বাবু, আমাকে বাঁচালেন। কিন্তু ব্যাপারটা আমাকে সব এবারে খুলে বলুন তো সুরেশ্বর বাবু। কোনো কথা গোপন করবেন না, হ্যাঁ? জীবনের কোনো কথা গোপন করলে আমার অনুসন্ধানে ব্যাঘাত ঘটবে। আর তাছাড়া আমারও আপনার মধ্যে যদি একটা ভালো রকম বোঝাপড়া না থাকে, তবে আমার পক্ষে কারো হয়ে কাজ করা সম্ভব হবে না। আর সে কথা আপনাকে আগে থেকে কিন্তু জানিয়ে রাখছি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, সে তো 100 বার। সুব্রতবাবু, তাহলে আমার এই আংটিটার ইতিহাস আপনাকে বলি। আমার বয়স বর্তমানে 56 বছর। বছর 15 আগে আমার বয়স যখন 41 বছর, তখন আগ্রায় একটা নিলামে এক বিখ্যাত পার্সি মার্চেন্টের অন্যান্য জিনিসপত্রের সঙ্গে এই রক্তমুখী নীলাটা, যেটার কথা বলছিলাম, সেটা আমি কিনেছিলাম। এই নীলাটি এই সাপ আংটির মাথাতেই বসানো ছিল। তা সেই পার্সি মার্চেন্টের ছিল প্রকাণ্ড পাবলিশিং বিজনেস, বুঝলেন? সেই রক্তমুখী নীলার আংটিটা পরবার পর থেকে তার ব্যবসায় হু হু করে লাভ হতে থাকলো। এমন সময় হঠাৎ একদিন সকালে পার্সি মার্চেন্টকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেল। ভদ্রলোক নিজের রিভলভার দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। ভদ্রলোকের সংসারে আপন বলতে আর কেউ ছিল না। থাকবার মধ্যে ছিল এক দুঃসম্পর্কীয় ভাগ্নে। ওই আকস্মিক দুর্ঘটনার সংবাদ তার ভাগ্নের কাছে গেল। ওই দুর্ঘটনার দিন 3 পরে শোনা গেল সেই পার্সি মার্চেন্টের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি 1 লক্ষপতি সুদখোরের কাছে বাঁধা আছে।
উনি নাকি একটা নতুন ইনভেস্টমেন্টে টাকা ঢালতে গিয়ে মৃত্যুর আগে 7 দিনের মধ্যে যথাসর্বস্ব খুইয়েছিলেন। তো মার্চেন্টের সব সম্পত্তি নিলামে উঠল। আমি তখন আগ্রায় আমার এক বন্ধুর বাসায় পুজোর ছুটি কাটাচ্ছি। বন্ধুর মুখে নিলামের কথা শুনে সেখানে গেলাম, কেননা খুব ছোটবেলা থেকে নিলামের জিনিসপত্র কেনা আমার একটা নেশা ছিল। আর সেখানে গিয়ে অন্যান্য জিনিসের সঙ্গে নীলার আংটিটিও দেখলাম। চমৎকার সে আংটিটি। শুনলাম নীলার আংটিটার একটা ইতিহাস আছে। আংটিটি ছিল বাংলার শেষ স্বাধীন নবাব মীর কাসেম আলীর। একদিন রাতে নবাব যখন ঘুমন্ত অবস্থায় ছিলেন, তখন কোনো গুপ্তচর তার আঙুল হতে আংটিটি চুরি করে নিয়ে যায় এবং তারই কিছুকাল পরে উদয়নালা দুর্গের পতন হয়। আর সেই সঙ্গে সঙ্গে বাংলার শেষ আশার প্রদীপটুকু নিভে যায়। তারপর বহু হাত, বহু উত্থান পতনের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে আংটিটি এক পাঠান দস্যুর হাতে পড়ে। দস্যুটি ধরা পড়ার পর গভর্নমেন্টের হাতে আংটিটি যায় এবং সেখান থেকে পার্সি মার্চেন্টটি 21 টাকায় ওই আংটিটি কিনে নেন। একটা সুদৃশ্য কারুকার্যখচিত রূপার ডিশে আংটিটি রক্ষিত ছিল। সোনার একটি সাপ আংটি, একটি সাপ একটি সরু সোনার তারের মতো, আর তারই মাথায় সুবৃহৎ মটর দানার মতো একটি রক্তমুখী নীলা বসানো। নীল স্ফটিকের মধ্যে যেন একটি রক্ত দ্যুতি, নীলাভ এক ফোঁটা জমাট রক্ত যেন। আশ্চর্য, আশ্চর্য সুন্দর, আশ্চর্য সুন্দর। অন্ধকারে আংটির পাথরটা সাপের চোখের মতো জ্বলে। সমস্ত দিন রাত্রে আলোর তারতম্যের জন্য পাথরের মধ্যে রঙের রূপান্তর ঘটে। বলা বাহুল্য, আংটিটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম এবং তখনই মনে মনে স্থির করলাম, যত দামে হোক আংটিটি আমি কিনবই। আমি আর একজন আমার চাইতে বয়সে কিছু বড় পার্সি ভদ্রলোকের মধ্যে দর কষাকষি চলতে লাগলো নীলাটা নিয়ে। শেষটায় 3,500 টাকা দিয়ে আংটিটি আমি কিনে নিলাম। আর তখনই আঙুলে পরে নিলাম এই আংটিটি। আপনাকে কি বলবো সুব্রত বাবু, আংটিটা আঙুলে পরবার সঙ্গে সঙ্গে সর্বশরীর আমার যেন সহসা রোমাঞ্চিত হয়ে উঠল। মানে একটা বিদ্যুৎ প্রবাহ যেন আমার শরীরের সমগ্র স্নায়ুকোষকে তরঙ্গায়িত করে চলে গেল। আর মাথার মধ্যে কেমন যেন ঝিমঝিম ঝিমঝিম করে উঠল। তারপর বন্ধুর সঙ্গে বাড়ি ফিরে এলাম। সেই দিনই সন্ধেবেলা তাজের দিকে বেড়াতে গেছি, মানে তাজমহলের দিকে। সঙ্গে আছে কলকাতা হতে আগত জীবন কুমার সেন নামে আমার এক বন্ধু। তো তাজের পাষাণ চত্বরে আমরা দিনবদ্ধ বসে আছি। এমন সময় অদূরবর্তী ধূসর সীমান্তের শীর্ষ ছুঁয়ে চাঁদ দেখা দিল। তাজের শ্বেত শুভ্র সুকঠিন পাষাণ গাত্রে চাঁদের আলো যেন গলে পড়ছে। তিনজনে তন্ময় হয়ে সেই অপূর্ব দৃশ্য উপভোগ করছে। অপূর্ব সে দৃশ্য সহসা আমার ডান হাতের উপর কার যেন মৃদু স্পর্শ পেয়ে আমি চমকে ফিরে তাকালাম। এক অশীতিপর বৃদ্ধ পার্সি ভদ্রলোক, তার পরিধানে সিল্কের চোগা চাপকান, মাথার শুভ্র চুল, আবক্ষ বিলম্বিত শুভ্র দাড়ি,
তিনি হঠাৎ বেকায়দাভাবে চলতে গিয়ে আমার হাতের উপর পা দিয়ে ফেলেছেন অজান্তে। ভদ্রলোক অনুতাপ মিশ্রিত ভাঙা গলায় আমার থেকে মাপ চেয়ে নিলেন। আমিও তাড়াতাড়ি বললাম, না 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 না, এতে আর কি আছে, তাছাড়া আমার তো তেমন বিশেষ কিছু লাগেনি। বৃদ্ধ ভদ্রলোক সবিনয়ে ক্ষমা প্রার্থনা করে কুণ্ঠিতভাবে চলে গেলেন। আমরা আরো কিছুক্ষণ সেখানে বসে রইলাম। তারপর আমরা উঠে পড়লাম। বন্ধু নিজের মোটরে করে তাজমহল দেখতে গিয়েছিলাম। তাজের গেটের বাইরে ড্রাইভার আমাদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। আমার অন্য দুই বন্ধু উঠে পড়েছেন। আমি গাড়ির ফুটবোর্ডে পা দিয়ে উঠতে যাব, এমন সময় রাত্রির জমাট স্তব্ধতা ভঙ্গ করে পিস্তলের গর্জন শোনা গেল। সঙ্গে সঙ্গে গাড়ির সামনের কাচের খানিকটা ঝনঝন শব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ঘটনার আকস্মিকতায় আমরা সকলে তটস্থ হয়ে উঠলাম। আমার বন্ধু জীবনবাবু যেমন সাহসী তেমনি গুন্ডা ধরনের। সে গাড়ির দরজা খুলে এক লাফ দিয়ে নেমে পড়ল এবং ডান দিককার সিঁড়ি ভেঙে তাজবাজারে যেখানে পাথর আর নানাবিধ শৌখিন জিনিসপত্র বিক্রি হয় সেদিকে ছুটল। আমরা হতভম্ব হয়ে গাড়ির কাছে দাঁড়িয়ে রইলাম। অল্পক্ষণ পরে জীবন কুমার ফিরে এসে বলল, না, কাউকে সে দেখতে পায়নি। আকস্মিক দুর্ঘটনার কথা ভাবতে ভাবতেই আমরা গাড়িতে চেপে রওনা হলাম বাড়ির দিকে। তাজ গেট হতে বার হয়ে কংক্রিটের সরু রাস্তা বরাবর আগ্রা ফোর্ট স্টেশন পর্যন্ত চলে গিয়েছে। রাস্তার দুপাশে নানা রকমের গাছপালা মৃদু চন্দ্রালোকে জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে, যেন স্বপ্নের মতো। মাঝে মাঝে হাওয়ার মৃদু মৃদু দোলায় পাতাগুলো শব্দ করছে। আমাদের গাড়ি ছুটে চলেছে। গাড়ির মধ্যে আমরা সবাই চুপচাপ বসে আছি, কারো মুখে কোনো কথা নেই। ঘটনাটা যেন আগাগোড়া রহস্যময়। সেদিন গভীর রাত্রে দোতলার ঘরে আমি আর জীবন কুমার পাশাপাশি শুয়ে আছি। সহসা একসময় একটা শব্দে ঘুম ভেঙে গেল। ঘর অন্ধকার। খোলা জানলা দিয়ে আকাশের দিকে তাকালাম। তারায় ভরা এক টুকরো আকাশ, যেন ঘুমের ঘোরে স্বপ্নের একটুখানি ছোঁয়া। চাঁদ বোধহয় তখন আকাশের এক প্রান্তে হেলে পড়েছে। আবার আবার সেই শব্দ। মনে হলো কি বুঝি নিঃশব্দ পদসঞ্চারে ঘরের মধ্যে চলে ফিরে বেড়াচ্ছে। নিশ্চয়ই নিশ্চয়ই কেউ ঘরের মধ্যে এসে ঢুকেছে, কিন্তু কে? চোখের দৃষ্টি যথাসম্ভব তীক্ষ্ণ করে শুয়ে শুয়েই মৃদু আলো ছায়া ভরা ঘরের চারপাশটা দেখতে লাগলাম। একসময় চোখে পড়ল একটা লম্বা অস্পষ্ট ছায়ামূর্তি নিঃশব্দ অন্ধকারে দুলতে দুলতে যেন আমার শয্যার দিকে অতি সাবধানে পায়ে পায়ে এগিয়ে আসছে। আমি বুঝতে পারছি, আমি অস্পষ্ট দেখতে পাচ্ছি। সমগ্র শরীর আমার রোমাঞ্চিত হয়ে উঠছে। ছায়ামূর্তি নিঃশব্দে আমার সামনে এসে দাঁড়ালো। এতক্ষণে ভালো করে শিয়রের কাছে দণ্ডায়মান মুক্তির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম। এক মুখ ভর্তি কালো কালো দাড়ি নিয়ে সেই মূর্তি আমার দিকে তাকিয়ে আছে। অস্পষ্ট আলোয় ছায়ায় তার চোখের মণি দুটো যেন থক থক করে জ্বলছে, দুখণ্ড অঙ্গারের মতো। আহা, কি ক্রূর, কি বিভৎস সে দৃষ্টি! যেন কুৎসিত ভয়ঙ্কর একটা বন্য লালসা সে দৃষ্টির মধ্যে লেলিহান হয়ে উঠেছে।
মূর্তির গায়ে একটা কালো রঙের চাদর। চাদরটা চাদরটা মাথার উপরে ঘোমটার আকারে তুলে দেওয়া। ঘোমটাটা কপাল পর্যন্ত নেমে এসেছে। হাত দুটি বুকের উপর ভাঁজ করে মূর্তি আমার দিকে তাকিয়ে আছে। ইচ্ছে হচ্ছিল চিৎকার করে বাড়ির সকলকে জাগিয়ে তুলি, কিন্তু কি কি আশ্চর্য, কি সম্মোহনী শক্তি, কি সম্মোহনের দৃষ্টি যে সে ক্ষুদিত চোখের তারায় কণ্ঠের সমস্ত শক্তি যেন আমার অবশ হয়ে গেছে। ধীরে ধীরে একসময় লোকটা তার চাদরের ভিতর হতে একটা দীর্ঘ হাত বের করে বিছানার এক পাশে রাখা আমার ডান হাতটা চেপে ধরতেই আমি ধর্মর করে উঠে বসে চিৎকার করে উঠলাম, চোর চোর! বিদ্যুৎ গতিতে আমার ডান হাতের আঙুলে একটা মোচড় দিয়ে মূর্তিটা খোলা জানলা দিয়ে লাফ দিয়ে পড়ে অদৃশ্য হয়ে গেল। আমার চিৎকার শুনে জীবন ততক্ষণে ধড়বড় করে শয্যার উপর উঠে বসেছে। বাড়ির আর সকলেই জেগে উঠল। আমার মুখে সব কথা শুনে সকলে মিলে খোঁজাখুঁজি করল, কিন্তু না, কাউকে দেখা গেল না। মাটি থেকে দোতলার জানলা প্রায় ৮-৯ হাত উঁচু হবে। সাধারণ মানুষের পক্ষে সেখান দিয়ে লাফিয়ে পালানো এক প্রকার অসম্ভব। বন্ধুরা বলল, এই রক্তমুখী নীলাটা যেন আমি হাত থেকে খুলে ফেলি। এটাই হয়তো যত নষ্টের গোড়া। এটা আঙুলে পরা অবধি যত আজে বাজে ব্যাপার ঘটছে। আমি কিন্তু ওটা হাত থেকে খুলিনি। তা সে যত বিপদই আসুক, শেষ পর্যন্ত মরতে হয়, তাও শিকার। তারপরের দিনই আগ্রা থেকে ফিরে এলাম। দীর্ঘ 1 বছর আমার কোনো বিপদ আপদ ছিল না। এদিকে ব্যবসাতেও আমার দিনের পর দিন খুব উন্নতি হতে লাগলো। এমন সময় বোম্বাইয়ে এক পার্সি মার্চেন্টের সঙ্গে আমার আলাপ হয়। বুঝলেন, এমন চমৎকার ভদ্রলোক ব্যবসায়ীদের মধ্যে আমি আগে কখনো দেখিনি। তিনি আমার নতুন হার্ডওয়্যার ব্যবসার অংশীদার হলেন। বলা বাহুল্য, নতুন ব্যবসা তো আমার প্রচুর লাভ হতে লাগলো। এমনি করে আরো 12টি বছর কেটে গেল। কিন্তু হঠাৎ গত বছর থেকে দেখছি ব্যবসায় আমার অত্যন্ত ক্ষতি হচ্ছে। পরপর হাজার হাজার টাকার 3-4টে ট্রানজাকশন একেবারে নষ্ট হয়ে গেল। একদিন দুপুরবেলা নিজের প্রাইভেট রুমে বসে বসে এইসব কথা ভাবছি, সহসা আমার আংটিটার কথা মনে পড়ে গেল। আংটিটার দিকে তাকালাম, কিন্তু আংটির পাথরটা যেন কেমন কেমন মনে হলো। নীলাভ পাথরটার ভিতর থেকে যে একটা রক্ত দ্যুতি ফুটে বেরোয়, কই সেটা তো দেখা যাচ্ছে না। চমকে উঠলাম এবং তক্ষুনি গাড়িতে চেপে বউবাজারে এক জুয়েলারের দোকানে গেলাম। জুয়েলার আমার যথেষ্ট পরিচিত। আংটির পাথরটা পরীক্ষা করে বললেন, ওটা আসলে নীলা পাথরই নয়, সামান্য একটা নীল রঙের কাঁচ মাত্র। আমার তো মাথা ঘুরে গেল। আমি চারিদিকে যেন অন্ধকার দেখতে লাগলাম। বাড়িতে ফিরেই পুলিশে সংবাদ দিলাম। বাড়ির সমস্ত চাকর বাকরদের নানাভাবে জেরা শুরু করে দিলাম, কিন্তু না না, কোনো সুবিধেই হলো না। এর ফলে আমি ভীষণভাবে ভেঙে পড়লাম। পাগলের মতো দিবারাত্র পাথরটার কথাই চিন্তা করতে লাগলাম। এমন সময় সহসা একটা বেনামি চিঠি রেজিস্ট্রারি ডাকে পেলাম। এই দেখুন সেই চিঠি। এই যে। চিঠিটা টেবিল ল্যাম্পের সামনে উঁচু করে ধরলাম। পরিষ্কার ইংরেজি টাইপে লেখা, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, প্রিয় শৈলেশ্বর, তোমার আংটির নীলা হারায়নি,
8 মাস আগে আমি সেটা চুরি করেছি, তোমার আংটি সমেত। তোমার হাতের আঙুলের যে আংটিটা আছে সেটা একটা মেকি পাথর বসানো অন্য আংটি। শুনলাম তুমি পুলিশের সাহায্য নিয়েছো, কিন্তু তাতে কোনো লাভ হবে না। মিথ্যে সময় ও অর্থের অপব্যয় হবে মাত্র। কারণ এই জীবনে আর তোমার সেটা ফিরে পাওয়ার কোনো আশাই নেই। অতএব বুদ্ধিমানের মতো কোনো গোলযোগ না করে চুপচাপ থাকাই ভালো। চুপ করে যাও এবং কেস তুলে নাও। ইতি BY10-441 তোমার আর। তাহলে বুঝতে পারছেন তো সুব্রত বাবু, কেন এত গোপনে এত রাত্রে আপনাকে বিরক্ত করতে এসেছি? আচ্ছা, 8 মাস আগে এমন কোনো ঘটনা বা উপলক্ষ ঘটেছিল যে আপনি কোথাও নিমন্ত্রণ রক্ষা করতে গেছিলেন? না, তেমন কিছু তো মনে পড়ছে না। আর তাছাড়া সুব্রত বাবু, সে তো অনেক অনেক দিন আগের কথা। আচ্ছা, 8 মাস আগে আপনি কোথায় ছিলেন? আমি আমি তখন মিরাটে ছিলাম, ব্যবসা সংক্রান্ত একটা ট্রানজাকশনের কাজে। আমি আমার বন্ধুটি সেখানে মাসখানেক ছিলাম। আপনার এই পার্সি বন্ধু লোকটি কেমন? আপনাকে তো আগেই বলেছি, অমন অমায়িক ভদ্র রুচিসম্পন্ন লোক বড় একটা আমার চোখেই পড়েনি। বয়স কত বলে মনে হয়? তা 50 কি 60 হবে বোধ করি। পুলিশ কি এখন আপনার কেস ইনভেস্টিগেট করছে? না না, এই চিঠি পাওয়ার পরই কেসটা আমি উইথড্র করে নিয়েছি। বেশ করেছেন, বেশ করেছেন। কিন্তু আজকের মতো এই চিঠিটা আপনাকে আমার কাছে রেখে যেতে হবে। কাল সকাল হোক কিংবা রাত্রি হোক, সুবিধা মতো আমি আপনার সঙ্গে গিয়ে দেখা করব। আপনি বাসা থেকে কোথাও বেরোবেন না। আর তাছাড়া আপনার বাড়িতে তো ফোন আছে। হ্যাঁ, আগে আছে আছে আছে। এবার আপনি তাহলে বাড়ি যান, আর রাত্রি প্রায় শেষ হতে চললো। আচ্ছা সুব্রত বাবু, তাহলে আমি এখন আসি। পরদিন দুপুরে অপ্রত্যাশিতভাবে কিরিটি শিলং হতে ফিরে এলো। আমি ওই সময় বসে মিস্টার শৈলেশ্বর সেনের রেজিস্ট্রারি ডাকে পাওয়া চিঠির তলাকার সাংকেতিক অক্ষরগুলো বুঝবার চেষ্টা করছিলাম। ওহে মিলিনিয়ার। কে? আরে কিরিটি যে, এসো এসো এসো। হ্যাঁ কিরিটি, কিন্তু এত মনোযোগ দিয়ে কি পড়া হচ্ছিল শুনি? এই 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 দেখো, এই একটা চিঠি। কার চিঠি? এই দেখো তো। তারিখ দেখছি 10/4/41। আজ হচ্ছে 20/4/41। দিন 10 আগেকার চিঠি, কিন্তু BY কথাটি কি? আর এই দেখো যে নিচের এই নামের বদলে আর অক্ষরটি বা কি মিন করছে? নামের অক্ষর নয় তো? কি নাম? রজত, রমেন, রমেশ? আরে ওসব ছাড়ো তো। শোনো, আগে আগে তোমার খাওয়া দাওয়া হয়েছে কিনা তাই বলো। না, ট্রেন থেকে নেমে সোজা এখানে চলে এসেছি। রাজু ওরা আসেনি? না, তাদের শৈলবাসের আকাঙ্ক্ষা এখনো মেটেনি। কি আর করি, হাত পা গুটিয়ে অমন দিনরাত্রি চুপচাপ বসে থাকতে থাকতে কেমন যেন জমাট বেঁধে যাওয়ার জোগাড় হয়ে উঠেছিল। কাজেই আমি আর থাকতে পারলাম না, জঙ্গলিকে নিয়ে সোজা চলে এলাম। জঙ্গলিকে ট্যাক্সি করে বাড়ি পাঠিয়ে দিয়ে বরাবর তোমার এখানেই চলে এসেছি। এখান থেকে স্নান পর্ব সেরে তবে গৃহে গমন। ইতিমধ্যে হীরা সিং গাড়ি নিয়ে আসবে। আর দেরি করো না, তবে তুমি স্নানে ঘরে যাও, আমি ততক্ষণে ভোলাকে দিয়ে কাপড় আর টাওয়েল পাঠিয়ে দিচ্ছি। বিকেলের দিকে কিরিটি আমাদের বাড়িতে এলো। ভোলা গরম গরম চা ও টোস্ট দিয়ে গেছে। চা খেতে খেতে কিরিটিকে গত রাত্রের ঘটনা আনুপূর্বিক সব খুলে বললাম। সমস্ত ঘটনা শোনার পর কিরিটি একটা সিগারে অগ্নিসংযোগ করতে করতে বললে, মাস্টার,
তোমার সকালে সেই চিঠির রহস্য আমার কাছে এতক্ষণে খোলসা হয়ে গেল। তাই? কি? তা এর অর্থ কি? জলের মতন সোজা। কিন্তু কথা হচ্ছে, সত্যিই কি তুমি নীলাটা উদ্ধার করতে চাও নাকি? তাহলে বম্বে যেতে হবে। বোম্বে যেতে হবে? তার মানে? মানে মানে আবার কি? বলছি তো বম্বে যেতে হবে। বাট আই এম টু টায়ার্ড। হ্যালো 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 ইয়েস, হ্যালো হ্যাঁ হ্যাঁ সুব্রত বাবু, সুব্রত স্পিকিং। বিজনেসের ব্যাপারে পাটনায় আমাদের আছে, যেতেই হবে। হ্যাঁ, শুনছেন, এই না গেলে সমূহ ক্ষতি হবে। বেরিয়ে যাচ্ছেন আজ? তাহলে যাব না। সুব্রত, ওকে যেতে বারণ করো এবং বলো ওর পার্সি পার্টনারের সঙ্গে আজকে যেন কোথাও না যান। আমরা আর ঘন্টাখানেকের মধ্যেই ওর সঙ্গে দেখা করব। আর জিজ্ঞাসা করো তো, পার্সি মার্চেন্টটি এখানে কোথায় থাকেন? হ্যাঁ, হ্যালো মিস্টার সেন। হ্যাঁ হ্যালো হ্যাঁ 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 বলুন বলুন বলুন। পার্সি পার্টনারটা কি আপনার সঙ্গে আছে? আগে হ্যাঁ হ্যাঁ, আমার এই পার্সি বন্ধুটি গত সপ্তাহে কলকাতায় এসেছেন। গ্র্যান্ড হোটেলে একটি সুইট নিয়ে আছেন। আজ রাত্রেই দিল্লি এক্সপ্রেসে আমাকে নিয়ে কি একটা বিজনেসের ব্যাপারে, বুঝলেন, ওই পাটনা যাওয়ার কথা আছে। তবে তবে হ্যাঁ ওই হ্যালো। হ্যাঁ হ্যালো হ্যালো। বলছি, তবে ট্রেন রাত্রি 10:30টায়। বাড়ি থেকে 9টার পর রওনা হলেও কোনো ক্ষতি নেই। কি বললেন? শুনছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ, বাড়ি থেকে রাত 9টার পর রওনা হলে কোনো ক্ষতি নেই। এর মধ্যে যদি আপনারা আমার সঙ্গে একবার দেখা করেন তো ভালো হয়। হ্যাঁ মানে আচ্ছা। হ্যাঁ, আর তাছাড়া আমার ওই পার্সি বন্ধুটি, হ্যাঁ ওই পার্সি বন্ধুটিও আজ আমার বাড়িতে আসবেন। তার সঙ্গেও আলাপ করিয়ে দেব। আর তিনি সব জানেন, ওই নীলা চুরির কথা যেগুলো আপনাদের বলেছি। হ্যালো হ্যালো মিস্টার সেন। হ্যালো হ্যাঁ, বলছি ওই নীলা চুরির কথা আমি আমার বন্ধুকে আজ দুপুরে সবটাই বলেছি, বুঝলেন। কিরিটি কিন্তু আপনাকে কোথাও যেতে বারণ করেছে। তবে মিস্টার সেনকে বলো যে আমার না যাওয়া পর্যন্ত উনি যেন বাড়ি থেকে কোথাও না বের হন। আমরা ঘন্টাখানেকের মধ্যে যাচ্ছি। আচ্ছা শুনুন শুনুন শুনুন, আপনার নীলার ব্যাপারে কিরিটিকে সব খোলাখুলি বলেছি এবং কিরিটির ইচ্ছা মতোই আপনাকে আমি থাকতে বলছি। ও আচ্ছা আচ্ছা। মিস্টার শৈলেশ্বর সেনের বাড়ি হাজরা রোডে। টালিগঞ্জে কিরিটির বাড়ি হয়ে আমরা যখন মিস্টার সেনের বাড়ির সামনে হাজির হলাম, সন্ধ্যা তখন উত্তীর্ণ হয়ে গেছে। হাজরা রোডের উপরেই প্রকাণ্ড ত্রিতল সাদা রঙের বাড়ি। বাড়ির সামনে লোহার গেট, গেটে নেপালি দারোয়ান। গেট থেকে লাল কাঁকর বিছানো পথ বরাবর গাড়ি বারান্দার নিচ পর্যন্ত গেছে। দুপাশে টেনিস লন ও নানা জাতীয় মরশুমি ফুল ও পাতাবাহার গাছের সৌন্দর্য সমাবেশ। হীরা সিং গাড়ি বারান্দার নিচে গাড়ি থামাতেই আমাদের নজরে পড়ল অন্যদিকে, আর একখানা সিডন বডি গাড়ি দাঁড়িয়ে আছে। বেয়ারা আমাদের পথ দেখিয়ে উপরে নিয়ে গেল। দোতলার কোণের দিকটার একটি ঘরে মিস্টার সেন ছিলেন। আমাদের আসার সংবাদ পেয়ে কলস্বরে অভিবাদন করে ঘরের মধ্যে ডেকে নিলেন। আরে এসে গেছেন যে, আসুন আসুন আসুন। আমরা তিনজনে ঘরের মধ্যে প্রবেশ করলাম। সর্বাগ্রে আমি, মাঝখানে কিরিটি ও পশ্চাতে মিস্টার সেন। মাঝারি গোছের একখানা ঘর। ঘরের মেঝেতে সবুজ রঙের মূল্যবান কাশ্মীরি কার্পেট বিছানো। কালো পাথরের তৈরি ঘরের মধ্যখানে একটা শ্বেত পাথরের টেবিলের উপর রক্ষিত ব্রোঞ্জের তৈরি মার্কারি প্রতিমূর্তি। ঘরের দুপাশে সোফা পাতা, তারই একটা অধিকার করে একজন শ্বেত শ্বশ্রু বৃদ্ধ পার্সি ভদ্রলোক উপবিষ্ট। ভদ্রলোকের চোখে কালো কাচের চশমা। আমরা সকলে এক একটি সোফা অধিকার করে বসলাম। মিস্টার সেন, ইনি আমার পরম বন্ধু কিরিটি রায়। নমস্কার নমস্কার। আর কিরিটি, ইনি মিলিয়নিয়ার
আয়রন মার্চেন্ট মিস্টার শৈলেশ্বর সেন। আচ্ছা আচ্ছা, এবারে এবারে একটু পরিচয় করে দিই। ইনি আমার অংশীদার ও বিশিষ্ট বন্ধু মিস্টার রুস্তমজি মেটা। নমস্তে নমস্তে। গ্ল্যাড টু মিট ইউ মিস্টার রয়। গ্ল্যাড টু মিট ইউ টু। আর ইনি হচ্ছেন আমার নবলব্ধ মানে নতুন বন্ধু সুব্রত রায়। কিছুক্ষণ এটা ওটা আলাপ আলোচনার পর সহসা এক সময় কিরিটি মিস্টার মেটার দিকে তাকিয়ে বললে, আচ্ছা, আপনার চোখ কি খারাপ নাকি মিস্টার মেটা? হ্যাঁ, মানে ওই কয়েক মাস যাবৎ আমার ওই একটি চোখ উইক হয়ে পড়ছে। তার মানে? মানে আমার ওই বা চোখটা ছোটবেলায় নষ্ট হয়ে যায়। একটি মাত্র চোখই আমার অবশিষ্ট। অত্যধিক পরিশ্রমে এটাও পাছে উইক হয়ে পড়ে, তাই ডাক্তারের পরামর্শে কালো লেনের চশমা ব্যবহার করছি কিছুদিন হলো। আচ্ছা, আপনি কতদিন হলো এই কালো চশমা ব্যবহার করছেন? বেশি দিন নয়, তা মাস 7-8 হবে বোধ হয়, তাই না মিস্টার সেন? হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো মনে হয়। শুনলাম আপনারা আমার বন্ধু ওই সেনের হারানো নীলাটি উদ্ধারের চেষ্টা করছেন। এই সত্যি নীলাটা হারানো অবধি বন্ধু আমার অত্যন্ত মুসড়ে পড়েছেন। ব্যবসাপত্র পর্যন্ত মন দেয় না আগের মতো। নীলাটি যদি উদ্ধার করে দিতে পারেন, আমরা দুজনেই আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। চেষ্টা করতে পারি, ফলাফলের কথা বলি কেমন করে? আপনার ক্ষমতার কথা মিস্টার সেনের মুখে আমি অনেক শুনেছি মিস্টার রয়। বৃত্ত টেতে করে চা ও জলখাবার নিয়ে এলো। চা পানের পর হঠাৎ হাত ঘড়ির দিকে তাকিয়ে একসময় রুস্তমজি বললেন, কিন্তু মিস্টার সেন, এদিকে আবার বেশি দেরি হলে ট্রেন আমরা ধরতে পারবো না। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো। এইবার তাহলে উঠুন মিস্টার সেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন, এবার এবার যাওয়া যাক। আচ্ছা, এবার আমরা আসি তাহলে। মিস্টার রুস্তমজি মেটা, আপনাকে আমি মিস্টার সেনের রক্তমুখী নীলাটা চুরি করার অপরাধে অভিযুক্ত করছি। এসবের মানে কি মিস্টার সেন? আমিও তো কিছু বুঝে উঠতে পারছি না ব্যাপারটা। মিস্টার রয়, একজন ভদ্রলোককে এভাবে আপনার মতো একজন ভদ্রলোকের পক্ষে অপমান করবার কোনো সঙ্গত কারণ আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। কি বলছেন আপনি? কি বলছেন আপনি পাগলের মতো মিস্টার রয়? লক্ষ্মী ছেলের মতন আসন গ্রহণ করুন মিস্টার রুস্তমজি মেটা। বেশ। শুনুন মিস্টার সেন, শোন সুব্রত, কয়েক মাস আগে রুস্তমজির সঙ্গে যখন মিস্টার সেন মিরাটে ছিলেন, সেই সময়ে নিশ্চয়ই কোনো খাবারের সঙ্গে কোনো ঘুমের ওষুধ দিয়ে কোনো এক রাত্রে রুস্তমজি মিস্টার সেনের আঙুল থেকে রক্তমুখী নীলা বসানো সাপ আংটিটা খুলে নিয়ে অন্য একটি নকল পাথর বসানো আংটি পরিয়ে দেন। রুস্তমজিকে হয়তো চিনতে পারছো না, বোম্বের বিখ্যাত পার্সি পাবলিকেশন বিজনেসম্যান, একদা যাকে তার নিজের শয়নকক্ষে নিহত অবস্থায় পাওয়া যায়, ইনি তারই ভাগ্নে। কেমন রুস্তমজি, আমার কথা ঠিক কিনা? রুস্তমজি নিশ্চয়ই তার মামার কাছে কোনো এক সময় হয়তো এই নীলাটার সম্পর্কে শুনেছিলেন, এবং তাতেই হয়তো নীলাটার উপর তার লোভ জন্মায়। মামার মৃত্যুর পর যখন শুনলেন সম্পত্তি নিলামে উঠেছে, তখন তাড়াতাড়ি এলেন নিলামে আংটিটা কিনতে, কিন্তু মিস্টার সেন বেশি অফার দিয়ে কিনে নিলেন ওকে বঞ্চিত করে সেবারে। ফলে রুস্তমজির আক্রোশ পড়ল মিস্টার সেনের ওপর, এবং একবার তাজের সামনে ও একবার রাত্রে আগ্রাতেই ওর বন্ধুর বাসায় আংটিটা নেবার চেষ্টা করে ব্যর্থ হন। তখন ভাবলেন এইভাবে আংটিটা হাতানো যাবে না। তখন বন্ধু বেশে ব্যবসার ভাগিদার সেজে এসে মিস্টার সেনের সামনে দাঁড়ালেন। কোনো পার্সি কোনো একজন বাঙালিকে অংশীদার নিয়ে ব্যবসা করবে, এ স্বপ্নের অগোচর। মূল উদ্দেশ্য ছিল রুস্তমজির ওই নীলাটি কোনো মতে হাতিয়ে নিজের অধিকারে আনা। মিস্টার সেনের ব্যবসার গতি দেখে নীলাটার জন্য আরো লালায়িত হয়ে উঠলেন। দিনের পর দিন কলকাতায় থেকে নীলাটা চুরি করা সম্ভব হবে না জেনেই ব্যবসার ছল করে মিস্টার সেনকে মিরাটে নিয়ে গেলেন এবং অনায়াসে কাজ হাসিল করলেন। রুস্তমজি, এবারে বের করে দিন মিস্টার সেনের রক্তমুখী নীলাটা। বেশ, খুঁজে দেখুন।
কিন্তু জানবেন, এই অপমান আমিও কিন্তু সহজে হজম করব না। মিস্টার মেটা, রহস্য কেন? আমি জানি নীলাটা আপনার সঙ্গেই আছে। আরে মশাই, বললাম তো আমি জানি না। নিজেই রুস্তমজি তন্ন তন্ন করে জামা কাপড় মানিব্যাগ জুতো মোজা টুপি চুল সব কিছু খুঁজে দেখলেন, কিন্তু নীলাটি পাওয়া গেল না। ওসব জায়গা খুঁজলে কি হবে? ওখানে তো নেই। রুস্তমজি, রক্তমুখী নীলা অতি ভয়ঙ্কর জিনিস। ভেবে দেখুন আপনার মামার কথা, কিভাবে যথা সর্বস্ব খুইয়ে তাকে শেষ পর্যন্ত একদিন আত্মহত্যা করতে হয়েছিল। কে জানে কোনো ভয়ঙ্কর পৈশাচিক মৃত্যু আপনার জন্য অপেক্ষা করছে কিনা। সর্বনাশ যদি না যান, যার জিনিস তাকে ফিরিয়ে দিন। ও নীলা, বিশেষ করে ওই রক্তমুখী নীলা সকলের সহ্য হয় না। এই যে দীর্ঘকাল নীলাটার লোভে হন্তন্ত হয়ে ঘুরে ঘুরে বেরিয়েছেন, চুরি করেও সেটা কি লুকোনো রইল? ধরা পড়ে গেলেন শেষ পর্যন্ত। ও সাহসর্যেও বিষ আছে মিস্টার মেটা। রক্তমুখী নীলা বড় সাংঘাতিক বস্তু। এখনো যদি ভালো চান, যার নীলা তাকে ফেরত দিন এক্ষুনি। না না, আমি জানি না, আমি জানি না। জানেন জানেন, আপনি জানেন। আপনার চোখ, ওই পাথরের চোখ, ওইখানেই সেই নীলা, রক্তমুখী নীলা। মিস্টার সেন, আপনার এই বন্ধুর চোখের মধ্যেই লুকোনো আছে নীলাটা। নিয়ে নিন। হ্যাঁ, কি বলছেন? কি বলছেন আপনি? এই, এই, আমি দিদি, খুন করবো আমি তোকে। দিদি, ছেড়ে 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 দে বলছি, দে ছেড়ে দে, আমার ভালো নীলা, হবে, দে। শয়তান, ছেড়ে দে চোর বলছি। কোথাকার। আমার রক্তমুখী নীলা দে, বেঈমান। আমি আমার দিদি, সাথে আমি বিশ্বাসঘাতকতা, দিদি, ছেড়ে ছেড়ে আমার সাথে ছেড়ে দে বলছি, ছেড়ে দে, বিশ্বাসঘাতকতা। ভালো হবে। তোকে খুন করবো, তোকে মেরে। অনায়াসে মিস্টার সেন বৃদ্ধ রুস্তমজিকে চিৎ করে মাটিতে ফেলে আঙুল দিয়ে খাবলিয়ে রুস্তমজির পাথরের চোখটা ছিনিয়ে নিলেন। ঝরঝর করে রক্ত ছুটে এসে রুস্তমজির জামা নিমেষে রাঙা করে তুললে এবং সেই রক্তের সঙ্গে চোখের কোটর হতে নীলাটি ছিটকে মাটিতে পড়ে গেল। পাগলের মতোই মিস্টার সেন নীলাটি মাটি থেকে কুড়িয়ে নিলেন। বাড়িতে ফিরে এসে একটা সিগারেট ধরিয়ে তাতে মৃদু মৃদু টান দিতে দিতে কিরিটি বলল, প্রথমে চিঠির সাংঘাতিক অর্থ আমি ঠিক বুঝতে পারিনি। পরে তোমার মুখে মিস্টার সেন বর্ণিত সমস্ত ঘটনা শুনে বুঝলাম BY মানে বম্বে, আর R মানে রুস্তমজির নামের প্রথম অক্ষর। তখনই আমার কাছে ব্যাপারটা সহজ হয়ে এলো। তাই বলেছিলাম বম্বে যাব, কেননা শুনেছিলাম তোমার মুখে রুস্তমজি বোম্বেতেই নাকি থাকেন। তারপর ফোনে যেই শুনলাম মিস্টার সেনের পার্সি বন্ধু এখানেই এখন আছেন, তখন বোম্বে যাওয়ার প্রয়োজন আর থাকলো না। আচ্ছা একটা কথা, নীলাটা যে রুস্তমজির সঙ্গেই আছে কেমন করে বুঝলে? এ তো খুবই সহজ। তুমি হয়তো জানো না সুব্রত, কোনো পাথর ইত্যাদি মানুষ যখন ব্যবহার করে সেটা দেহের চামড়ার সঙ্গে স্পর্শ করে থাকা চাই, নচেত সকলের ধারণা পাথরের কোনো উপকার নাকি পাওয়া যায় না। রক্তমুখী নীলাটা যখন রুস্তমজি চুরি করেছেন, তখন যাতে সেটা থেকে উপকার পান সেই চেষ্টাই করবেন, এবং তা করতে হলেই গায়ের চামড়ার সঙ্গে লাগিয়ে রাখতে হবে। সেভাবে রাখতে হলে তাতে এক আংটি অথবা তাগার সঙ্গে পাথরটা যুক্ত করে রাখতে হয়, কিন্তু ধরা পড়ার সম্ভাবনা তাতে। এক্ষেত্রে ওর পক্ষে সবচাইতে ভালো সহজ উপায় ছিল নীলাটা তার পাথরের চোখের তলায় রাখা, এবং তা করতে পারলে কারো চোখে পড়বার সম্ভাবনা নেই, কাজও হবে এবং করলেনও তাই। দোষীর মন কিনা, তাই সর্বদা একটা কালো সান গগলস ব্যবহার করতে শুরু করেন রুস্তমজি। রুস্তমজির হাতে আংটি নেই দেখে তাই প্রথমেই তার চোখের গগলস আমার দৃষ্টি আকর্ষণ করে। তার চোখের অসুখের সময় ওই নীলাটা চুরি যাওয়ার সময় মিলিয়ে দেখো, একটা সুন্দর মিল আছে। আমার সমস্ত সন্দেহ মিটে গেল।
এবং সম্পূর্ণ অনুমানের উপর ভিত্তি করেই সোজাসুজি তাকে আক্রমণ করলাম। চমৎকার তোমার যুক্তি কিরিটি, চমৎকার। হ্যালো হ্যাঁ, হ্যালো 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 সুব্রত বাবু, হ্যালো সুব্রত বাবু। সুব্রত রয় স্পিকিং। হ্যাঁ, ওই বলছি আপনার ও মিস্টার রায়ের নামে, শুনছেন? হ্যাঁ বলুন। আপনার আর মিস্টার রায়ের নামে 5,000 করে 10,000 টাকার চেক পাঠালাম। কেমন? আমার হ্যাঁ হ্যাঁ আমার ওই সেক্রেটারির হাত দিয়ে। হ্যালো বলুন। হ্যাঁ, অনুগ্রহ করে ওই সামান্য টাকাটা নিয়ে আমায় বাধিত করবেন। আর আপনাদের উপকার আমি জীবনে ভুলতে পারবো না। আমি জীবনে ভুলতে পারবো না। হ্যাঁ, তাহলে রাখি। হ্যাঁ, রাখছি। নমস্কার। ধন্যবাদ ধন্যবাদ। আমি ফোনটা রেখে ঘরে এসে দেখি সোফার উপরে হেলান দিয়ে ইতিমধ্যে কিরিটি কখন এক সময় ঘুমিয়ে পড়েছে। কথায় আছে রক্তমুখী নীলা অতি ভয়ঙ্কর জিনিস, তাকে ধারণ করার ক্ষমতা সকলের থাকে না। এই নীলা যদি কারোর সয় তাহলে তাকে উন্নতির শিখরে পৌঁছে দেয়, আর যদি তা না হয় তাহলে তার জীবনে চরম বিপর্যয় ডেকে আনতে পারে। তাই রক্তমুখী নীলা পরিধানের আগে সাবধানতা অবলম্বন করা একান্ত আবশ্যক। তাহলে আজকের মতো রহস্যে ঘেরা রক্তমুখী নীলা গল্পটির উপস্থাপনা এখানেই শেষ করছি। গল্প পাঠ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ফেরত আসছি আবার আগামী সপ্তাহে।